ভাবছেন এখানে ফ্লাইট কোথা থেকে এলো? হ্যাঁ, এই জায়গাতেই আমরা আজকে যাব। আমরা এখন আছি শান্তিনিকেতনের প্রান্তিক হোটেল অ্যান্ড রিসর্টে। আজ আমরা কলকাতা ব্যাক করছি, তবে ফেরার আগে এই জায়গাটা আমরা ঘুরে যাব। এটা হলো প্রান্তিক রোড। প্রান্তিক রেলওয়ে লেভেল ক্রসিং আমরা পাস করছি। এই মোড়টা থেকে ডান দিক দিয়ে গেলে রোডটা চলে যাচ্ছে কোপাই নদীর দিকে। আমরা এই সোজা রোডটা নেব, মানে বিনুরিয়া যে ক্যানেলটা রয়েছে, ক্যানেলটা বাঁ দিকে রেখে আমরা সোজা এগিয়ে যাব। এই রোডটাই চলে যাচ্ছে সোনাঝুরি, প্রকৃতি ভবন, আমার কুটির হয়ে সোজা সেকামপুর শাহপুর রোডে গিয়ে মিশেছে। এই রোডটাই হলো খোয়াই রোড। এই রোড ধরে যেতে যেতে চোখে পড়ল মহর্ষি নিবাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বেশ সুন্দর দেখতে এই হোটেল রেস্টুরেন্টটাকে। এখানে লাইন দিয়ে রয়েছে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট। আমরা এখন বিনুরিয়া ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছি। সামনে এই রোডটা সোজা চলে যাচ্ছে বনভীতি হেঁসেল ঘরের দিকে। আমরা বাঁ দিক দিয়ে নেব। এটাই হলো শ্রীকামপুর শাহপুর রোড। এই জায়গাটা হচ্ছে বোলপুরের এন্ট্রান্স। আমরা সোজা যাব ঘুসকরা অবধি। এই রোডটা হচ্ছে সুরুল রোড। কলকাতা থেকে ডাইরেক্ট আমরা চলে আসি শান্তিনিকেতন, কিন্তু আমরা যদি ইচ্ছা করি তাহলে ঘুসকরার কাছে ওরগ্রাম বলে একটা জায়গা আছে। এই জায়গাটায় আমরা আধ ঘন্টা 1 ঘন্টা ঘুরে আসতেই পারি। কলকাতা থেকে আসলে এর দূরত্ব পড়ে 150 কিলোমিটার, ওই 3.5 ঘন্টা মতো টাইম লাগে। কলকাতা থেকে এই ওরগ্রাম মোড়ে এসে আমরা যদি একটু ডান দিকে ঢুকে যাই, 4.5 কিলোমিটারের রাস্তা, 10 থেকে 12 মিনিট লাগে। আমরা সোজাও চলে আসতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি একটু ডান দিকে ঘুরে যাই তাহলে প্রথমেই সামনে পড়বে সিলভার লাইন রিসর্ট, তারপরই ওরগ্রাম ফরেস্ট, তারপরেই পড়বে ওরগ্রাম এয়ারফিল্ড, যেটা ব্রিটিশদের তৈরি। খুব সুন্দর একটা জায়গা। আজ আমরা ওখানেই যাচ্ছি। এই জায়গাটা হলো ওরগ্রাম এয়ারফিল্ড। বেশ বড় একটা এয়ারফিল্ড আছে, তবে শুনেছি এটা পরিত্যক্ত হয়ে আছে। যাই, আজকে গিয়ে দেখে আসি জায়গাটা কেমন। এয়ারফিল্ডটার অপর প্রান্তে রোডটা দিয়ে বেরোলে আমরা সোজা চলে আসব বলগোনা মোড় বাস স্টপে। আর এখান থেকে 34 কিলোমিটার সোজা গেলেই চলে যাওয়া যাবে শান্তিনিকেতন। তবে আমরা আসছি শান্তিনিকেতন থেকে, তাই আমরা বলগোনা মোড় থেকে বাঁ দিকে যাব। এখন আমরা যাচ্ছি অজয় নদী ব্রিজের ওপর দিয়ে। আমরা 50 মিনিটই চলে এলাম আউসগ্রাম মোড় অথবা বলগোনা মোড় বাস স্টপে। এবার এখান থেকে 4.5 কিলোমিটার বাঁ দিকে যেতে হবে। এটা কলকাতা থেকে এলে ডান দিকে পড়বে। এই আই লাভ আউসগ্রাম লেখা আছে, এই দিক থেকে ঢুকে যেতে হবে। তবে কলকাতা থেকে এলে এই স্টপেজে না ঢুকে এর আগের স্টপেজ ওরগ্রাম, ওইখান থেকে ডান দিকে ঢুকে গেলেই হবে। এখন এই রাস্তা দিয়ে আমাদের 4.5 কিলোমিটার যেতে হবে। গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 8 মিনিট লাগবে। সামনে দূরে দেখা যাচ্ছে এক পাল গরু যাচ্ছে, পুরো রাস্তাটা জুড়ে যাচ্ছে। এই জায়গাটাকে বলে দাওড়াডাঙ্গা। এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে কিছুটা গেলেই পাওয়া যাবে ওরগ্রাম এয়ারফিল্ডটা। অবশেষে আমরা পৌঁছে গেলাম ওরগ্রাম ব্রিটিশ এয়ারফিল্ডে। ওয়াও, কি সুন্দর একটা জায়গা! মানে ভাবতে সত্যি ভালো লাগছে। এখন আমি এয়ারফিল্ডের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছি। আমি রীতিমতো এক্সাইটেড, দারুণ লাগছে।
এই জায়গাটাই হচ্ছে টোটালি এয়ারফিল্ডটা, এটা টোটাল লম্বা মতো। টপ ভিউয়ে আপনারা অলরেডি দেখেছেন এই জায়গাটা একটা লম্বা রানওয়ে। ভাবতেও আমার অবাক লাগছে আজকে আমি ব্রিটিশের ইউজ করা এক এয়ারফিল্ডের উপর দাঁড়িয়ে আছি। এই জায়গাটাকে এককালে ব্রিটিশরা ইউজ করত, তো আজকে এই জায়গাটা পুরো পরিত্যক্ত হয়ে গেছে, এখানে আর কিছু নেই। এখন এখানে এই বিভিন্ন রকমের নোংরা করে রেখে দিয়েছে, গরু টরু চড়ছে, এখানে খড় পাট এসব শোকাচ্ছে এই জায়গাটাতে, পাশে চাষবাস হচ্ছে। তো সত্যি মানে ভাবতে বেশ ভালো লাগছে, আবার একটু খারাপও লাগছে যে এই জায়গাটা যদি আবার সেইরকমভাবে যদি একটা এয়ারলাইন্স করে ফেলা হতো তো বেশ কাজের লাগতো আর কি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশরা এই রানওয়েটাকে ইউজ করতো ফ্লাইটের ওঠানামা করার জন্যে, আর ফ্লাইটে করে তারা নিয়ে আসতো বিভিন্ন রকমের মালপত্র, যুদ্ধাস্ত্র এবং সেনাবাহিনীদেরও ওঠানামা করানো হতো এখানে। এই রানওয়ের চারপাশে মাঠগুলোতে তখন প্রচুর পরিমাণে নীল চাষ হতো, আর এই চাষিদের ওপর নীল চাষের অত্যাচার যে কী ছিল সেটা আমাদের কারোরই অজানা নয়। এই দিকে রয়েছে একটা হেলিপ্যাড গ্রাউন্ড, আর চারিদিকে রয়েছে কিছু ভগ্নাবশেষ, বড় বড় উঁচু পাঁচিল এবং ঘরের। এই সমস্ত পাঁচিল দিয়ে এই জায়গাটা ঘেরা ছিল তখন। এখন এগুলো সবই নিশ্চিহ্ন হয়ে গেছে। এদিকে সারি সারি দাঁড়িয়ে আছে খালি তাল গাছ। এরপর ডান দিকের মোরাম রাস্তাটা নিতে হবে। এদিকে লাল মোরাম রাস্তা ধরে এবার চলে যাব আমরা ওরগ্রাম ফরেস্টে। তবে এখানে ছোট গাড়ি না আনাই ভালো, কারণ এই রাস্তাটা একটু খানাখন্দ রয়েছে, বড় উঁচু গাড়ির কোনো অসুবিধা হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম এমন গাড়ি আনলে একটু ঘুরে পিচের রাস্তা দিয়ে আসাই ভালো। আমরা এবার এখান থেকে ডান দিক দিয়ে ওরগ্রাম ফরেস্টে চলে যাব। প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা। আমরা এখন মেন রোড ছেড়ে ফরেস্টের দিকে প্রবেশ করলাম। এটাই হলো ওরগ্রাম ফরেস্ট। এই যে বাঁ দিকের রাস্তাটা, এটা সিলভার লাইন রিসর্টে যাওয়ার রাস্তা। এরপর ডান দিকে রয়েছে একটি বন দপ্তরের অফিস। প্রায় 90 হেক্টর জায়গা জুড়ে এই বনাঞ্চলটি অবস্থিত। বনের ভিতর দিয়েই চলে গেছে একটি লাল মোরাম রাস্তা। আমরা সেই রাস্তা দিয়েই এগিয়ে চললাম। চারিদিকটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এই জঙ্গলে রয়েছে শাল, সেগুন, পিয়াল, মহুয়া, সোনাঝুরি, ইউক্যালিপটাস, বিভিন্ন ধরনের গাছ। তবে এই ঘুষকরা বনাঞ্চলে কোনো হিংস্র পশু নেই, কিছু শেয়াল আছে। কার ও বাইক ছাড়া আপনারা যদি ট্রেনে আসেন, কলকাতা থেকে বোলপুরগামী যে কোনো ট্রেনে চেপে আপনাদের নামতে হবে ঘুষকরা স্টেশনে। ঘুষকরা স্টেশন থেকে ওরগ্রামের দূরত্ব প্রায় 9-10 কিলোমিটার। স্টেশনের বাইরে থেকে টোটো বা অটো রিজার্ভ করে আপনারা পৌঁছে যান ওরগ্রাম ফরেস্টে। আমরা এখন জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি। চারিদিকের পরিবেশটা খুবই নিস্তব্ধ, কোনো জনপ্রাণী নেই এখানে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের পাখির কলতান।
জঙ্গলে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার বেরিয়ে পড়লাম। এই ওরগাম জঙ্গলের পাশেই রয়েছে সিলভার লাইন রিসর্ট। আমরা এখন তার পাশ দিয়েই যাচ্ছি। চাইলে এখানে আপনারা একটা দিন কাটিয়েও যেতে পারেন, অথবা লাঞ্চটাও সেরে নিতে পারেন এখান থেকে। এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান ও চাইনিজ খাবার অ্যাভেলেবেল রয়েছে। এই রিসোর্টে অনেক অ্যামিনিটিস রয়েছে। এখানে রয়েছে বার কাম রেস্টুরেন্ট, কিডস প্লে জোন, সুইমিং পুল, এছাড়াও এখানে পিকনিকেরও ফেসিলিটি রয়েছে। রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওরগ্রাম ফরেস্টের পাশেই রয়েছে একটা ছোটোখাটো ওরগ্রাম বাজার। এখানে টুকিটাকি অনেক রকমের জিনিসপত্রই পাওয়া যায়। আমরা এই ওরগ্রাম ফরেস্ট থেকে এবার বেরিয়ে এলাম। এইটা হলো ওরগ্রাম মোড়। বর্ধমান থেকে বোলপুর যাওয়ার সময় এই ওরগ্রাম মোড়টাই আগে পড়বে। এটাকে দেবপুর মোড়ও বলে। এখান থেকেই 2.4 কিলোমিটার ভেতরে গেলেই আপনারা পেয়ে যাবেন ওরগ্রাম ফরেস্টটা। এই হলো তালইট রেলওয়ে লেভেল ক্রসিং। আগের দিন আমাদের এখানে 30 থেকে 45 মিনিট দাঁড়াতে হয়েছিল, কিন্তু আজকে জাস্ট ট্রেনটা গেল, লেভেল ক্রসিং উঠে গেল এবং আমরা কিন্তু চলে এলাম। মানে 1 মিনিটও লাগেনি আমাদের এখানে দাঁড়াতে। আমার মনে হয় এখানে রেলওয়ে গেটের জ্যামটা টাইম টু টাইম ভ্যারি করে। যদি এইদিকে কোনো উপলক্ষ অনুষ্ঠান থাকে তখন জ্যামটা এদিকে বেশি হয়ে যায়, প্রচুর পরিমাণে গাড়ি একসঙ্গে আসার জন্য। আমরা চলে এলাম বর্ধমানের 108টি শিবলিঙ্গ দর্শন করতে। এটি বর্ধমানের নবাবহাটে উত্তরা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে অবস্থিত। মন্দিরে প্রবেশের পরই ডান দিকে রয়েছে বড় পার্কিং এরিয়া। এখানে বাসের জন্য 100 টাকা, কারে লাগে 20 টাকা এবং মোটরসাইকেলে 10 টাকা করে পার্কিং ফিস দিতে হয়। আর বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার ও জুতো রাখার জায়গা। এই মন্দিরে রয়েছে আশ্চর্য একটি গাছ। এই সামনের গাছটা নিম ও বট গাছের সংমিশ্রণে তৈরি। এখানে মন্দিরে প্রবেশের জন্য পার পার্সন 2 টাকা করে টিকিট লাগে। মন্দিরটি সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে। এরপর 2 ঘন্টা বন্ধ থাকে, আবার খোলে দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বর্ধমান জেলার 2 জায়গায় এই মন্দির রয়েছে। একটি বর্ধমানের নবাবহাটে এই শিব মন্দির ও অপরটি অম্বিকা কানলায় অবস্থিত। প্রতিটি মন্দিরের ভিতরে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। আনুমানিক 1788 খ্রিস্টাব্দে মহারানী বিষ্ণুকুমারী দেবী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরগুলি নির্মাণ করেন। তিনি ছিলেন মহারাজা তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী। মন্দিরের ঠিক মাঝে রয়েছে একটি জলাশয়। এই জলাশয়কে কেন্দ্র করে আয়তাকারে মন্দিরগুলি অবস্থিত। প্রতি বছর শ্রাবণ মাসে এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে আসেন। এছাড়াও শিবরাত্রি তিথিতে এখানে বড় মেলা বসে। বর্ধমান স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। স্টেশন থেকেও টোটো ভাড়া করে আপনারা এখানে চলে আসতে পারেন।
এরপর আমরা চলে এলাম শক্তিগড়ে। এখানে শাড়ি দিয়ে রয়েছে অসংখ্য ল্যাংচার দোকান। চলুন আপনাদের একটা ভালো ল্যাংচার দোকানের সন্ধান দিই। এটি হলো মামা ভাগনা আদি ল্যাংচা হল। বর্ধমান থেকে কলকাতার দিকে যেতে এটি বাঁদিকে পড়বে। এই দোকানটির বাইরে ও ভিতরে দু জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে বর্ধমানের স্পেশাল সীতাভোগ ও মিহিদানা। এখানে দু রকমের কোয়ালিটি আছে, একটা ঘিয়ে ভাজা আর একটা ঘি ছাড়া। এটা কত করে দাদা? এটা হচ্ছে 10 টাকা, খোয়া ক্ষীর ছাড়া হবে, এটা খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে 10 টাকা। কোনটা ভালো? এটা ভালো, এটাই দিন। আর এটা 20 টাকা, কোনটা ভালো হবে? এটা খোয়া ক্ষীর দেওয়া 10 টাকা, এটা খোয়া ক্ষীর ছাড়া 10 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা। এই দোকানে সব রকমের মিষ্টি পাওয়া যায়। আমরা তার মধ্যে কিছু টেস্ট করেছিলাম ও কিছু বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম। সত্যি মিষ্টিগুলোর টেস্ট খুব ভালো ছিল। আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।